হ্যাঁ ফয়সাল ভাই, কি অবস্থা, কেমন আসসালামু আছেন? আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, চলে আসলাম তো এই তো বসেন বসেন। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন। ব্যবসা বাণিজ্য শীতকাল, এবছর একটু মন্দা, তো ওভারঅল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। আপনার কি অবস্থা? এই তো ভাবলাম যে ভাই একটু দেখে আসি, মধুর যাক, সিজন আসছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মধু খাইও গেলাম, মধু দেখে গেলাম, মানুষকে জানাইলাম যে এই বছর মধুর কি মেসেজটা। অবশ্য এবছর যে সত্যভাবে গেছে তো মধু খুব কম উৎপাদন হয়েছে, যার কারণে মধুর প্রাইসটা একটু বেশি। অন্যান্য বছর থেকে কেজিতে 100-200 টাকা এখন একটু বেশি। ওইটা ঠিক হয়ে যাবে, কিন্তু কালেকশন একটু কম হয়েছে। ধরেন অন্যান্য বছরে এবছর পর্যন্ত ধরেন মধু 500-700 টন হওয়ার কথা, সেখানে হয়তো 100-200 টন, 300 টন বলতে আপনি বলতেছেন এই বছর, বলতে এই অর্থ বছর, এই শীতটা, এই শীতটায়। মানে এই যে আপনার প্রকৃতপক্ষে আমাদের কুমিল্লা কি এখনো শুরু হয়েছে? না, এখনো শুরু হয়নি। আপনার এই সরিষা তো দুই প্রকারের হয়, একটা হচ্ছে ধরেন আপনার কালো সরিষা, একটা সাদা সরিষা, যেটা মাঘি আর সেতি বলে। ওই কালো সরিষাটা হয় হচ্ছে টাঙ্গাইল সিরাজগঞ্জের দিকে, বগুড়ার দিকে, মানিকগঞ্জের দিকে। ওই দিকে কিন্তু এখন হারভেস্ট হয়ে যাচ্ছে, মানে ফুল চলে আসছে, কিছুদিন পর হারভেস্ট হবে। আর আমাদের কুমিল্লাতে হলো যে ধরেন অলরেডি বুনন দিছে, এটা আরো 10-15 দিন পরে গেজলি ফুল ফুটবে বা ইয়ে হবে, ওইদিকে মতো হারভেস্ট হয়ে গেছে। এটা এখন আমরা বাজারজাত করতেছি। কিন্তু ওই যে আপনার শৈত্যপ্রবাহের কারণে, বৈরী আবহাওয়ার কারণে ওই মৌমাছি বের হয় না। যখন শীত হয়, যেমন ধরেন অতিরিক্ত শীত বা বৃষ্টি, আপনি বাসা থেকে বেরোবেন, হবেন না, ঠিক ওইটাও বের হয় না, কাজ হয় নাই, মধু উৎপাদন হয়নি। তো এখন আবার একটু রৌদ্র একটু ভালো হয়েছে, তো এখন মধু উৎপাদন হচ্ছে, তবে দামটা এখনো মানে আগের মতো আসে নাই, এখন একটু বেশি। প্রত্যেকটা কোম্পানি দেখবেন মধুর দাম একটু তো ফয়সাল ভাই, এখন মধু তো দেখতেছি এরকম টেবিলে সাজানো আছে, এবং আপনি বিভিন্ন কন্টেন্ট কথা বলতেছেন নিয়মিত। এখন মাঠে কোনটা নিয়ে বেশি কথা বলছেন? এখন যেমন এখন হচ্ছে আপনার জানুয়ারি মাস, এখন হচ্ছে সরিষা ফুলের মধু আসছে। যে দেখেন মজার বিষয় হচ্ছে, এই মধুটাকে আমরা কয়েকটা নামে ডাকি। যদি বেশি উৎপাদনের দিক থেকে বলেন তাহলে এটা জাতীয় মধু, সবচেয়ে বেশি উৎপাদন হয়। আর যদি এটাকে স্বাভাবিকভাবে বলেন তাহলে এটা আমরা বলি বেহুশ মধু, বেটকল মধু, বেকুব মধু বা জমা মধু। কেন আসেন? এটা জমে যায়, অন্য কোনো মধু এতটা জমে না। দেখেন এটাও সরিষা ফুলের মধু, এটাও সরিষা ফুলের মধু, দুইটা একই খামারের মধু। আবার এটা ব্যতিক্রম মধু বলা চলে। দেখেন এটা জমে গেছে, এটা জানি জমলে মানে চিনি আছে না। আপনার এই যে এখানে একটা মজার বিষয় দেখেন, এই যে আমার কাছে এটা হচ্ছে মধুর যে বাংলাদেশের যে আইন বা স্ট্যান্ডার্ড, মানে ধরেন এই ফর্মুলাতে থাকলে এটা মধু। এখানে বলেই দিছে টোটাল রিডিউসিং সুগার শতকরা 65% থাকে। ওভারঅল সবকিছু মিলে 72 থেকে 75% চিনি থাকে ন্যাচারালি। এটা আর্টিফিশিয়াল যে বানানো চিনি সেটা না, ন্যাচারালি আল্লাহ প্রদত্ত চিনি থাকে 72 থেকে 75%। ওই চিনি মধুতে থাকে, এটা বিএসটি স্ট্যান্ডার্ডে লেখা আছে। আর এই মধুটাতে গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজের রেশিওটা তুলনামূলক অন্যান্য মধু থেকে বেশি, যার কারণে এটা জমে যায়। কিন্তু আপনারাই তো বা অনেকেই বলে যে পেজের মধ্যে আমরা দেখি যে মধু খাওয়া যায় ডায়াবেটিক, সেটা আবার কোন মধুটা? হ্যাঁ, আপনার এখানে ভেরিয়েশন আছে। যেমন এই মধুটাতে গ্লুকোজ, সুক্রোজের রেশিও বেশি। হ্যাঁ, তো এই যেমন এটা জমে না, এটা জমে গেছে, এটাও জমে যাবে হয়তো 2-4 দিন পরে। তো এখানে বিষয়টা হচ্ছে, এই মধুগুলো ডায়াবেটিসের কোনো পেশেন্ট খেতে পারবে না, কারণ এটা যখন খাবে ওটাতে বেশি গ্লুকোজ, ফ্রুক্টোজের কারণে তার সুগার রেশিও বেড়ে যাবে। ঠিক আছে, এটা তার জন্য না। ডায়াবেটিসের পেশেন্টদের জন্য হচ্ছে আমাদের এটা সুন্দরবনের মধু, ম্যানগ্রোভ ফরেস্ট হানি, যেটা বিশ্বের খুব মানে একটা অবাক করা মধু। এটা এই মধুটা একদম পানির মতো পাতলা হয়, দেখছেন একদম পানির মতো টলটলা পাতলা হয়। এই মধুটাতে গ্লুকোজ, ফ্রুক্টোজের রেশিও কম, সুক্রোজ নাই, একদম চলে। ন্যাচারালি মধুতে পিলু 5% সুক্রোজ থাকে, এটাতে সুক্রোজ 0, পিলু 0%। এটা খেলে আপনার সুক্রোজ ইনস্ট্যান্ট মানে সুগারটা বাড়ে না। তাইলে আমরা কি আরেকটা গ্রামগঞ্জে ভুল করে যে পাতলা হলে বোধহয় মধুটা খারাপ, এরকম না? না, পাতলা হলে এটা ময়েশ্চার বেশি। ধরেন এখানে দেওয়া আছে, দেখেন এই যে ময়েশ্চার অন্যান্য মধুর ক্ষেত্রে থাকে হচ্ছে 23%, আর ফর সুন্দরবনের হাড়ির ক্ষেত্রে ময়েশ্চার 25%। 25 মানে 2% বেশি। তাহলে অন্যান্য মধুতে, যেই মধুতে ময়েশ্চার যত বেশি থাকে সেই মধু তত পাতলা হয়, আর ময়েশ্চার কম থাকলে গাঢ় হয়। এটা হিউমিডিটিটা মূলত আবহাওয়ার কারণে হয়। হ্যাঁ, আপনি দেখবেন ইউরোপে যখন ঠান্ডা বেশি পড়ে মধু গাঢ় হয়, বাংলাদেশে গরম বেশি, ঠান্ডা হতো না, মধু পাতলা হয়, বাংলাদেশের মধু অত পাতলা হয়। এই সুন্দরবনের মধুটা ডায়াবেটিসের পেশেন্টরা অনায়াসে খাইতে পারবে, খালিও খাইতে পারবে। সবচেয়ে ভালো দারচিনি পাউডার মিশিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো। এবার আসেন আরেকটা মধু হচ্ছে এটা ধনিয়া ফুলের মধু। এই মধুটা আপনি খেতে পারবেন যদি আপনার সমস্যা থাকে, ডাস্ট, কোল্ড, স্কিন, যে কোনো অ্যালার্জি থাকলে আপনি এটা খেতে পারবেন, কারণ এটা অ্যালার্জিকে আপনার কি করে ইনক্রিজ করে, বাড়াই দেবে। তার মানে আমরা মনে করি যে মধু খাইলেই সবকিছু, সব মধু মানে একরকম মধু না, সবার জন্য সব মধু না না না। ও, এখানে তো একটা এখন আসেন, হ্যাঁ এটা মধু, ধনিয়া ফুলের মধুটা খেতে পারবে। যখন আমাদেরকে কেউ বলে যে ভাই
আমি একটা মধু খেতে চাই যেটা সবচেয়ে বেশি উপকারী, তাহলে আমরা কালোজিরা ফুলের মধুটা সাজেস্ট করি। আর যখন কেউ আমাদের থেকে অর্গানিক মধু চায়, যেটাতে কোনো সার কীটনাশক কোনো কিছুর সংস্পর্শ নাই, তখন আমরা তাদেরকে সুন্দরবনের মধুটা সাজেস্ট করি। কারণ সুন্দরবনে যে ওইখানে গাছপালাগুলো, ওইখানে ওয়েদার পরিবেশ, ওইটা নিজে নিজে থেকে আল্লাহ প্রদত্তভাবে বেড়ে ওঠে, ওখানে কেউ সার কীটনাশক ছিটায় নাই, ঠিক আছে, এটা সাজেস্ট করি। এরপরে যারা একটু সবচেয়ে বেশি গ্রান, একটু সুস্বাদু দরকার, একটু গ্রান দরকার, যে মধুটা একটু জমবে না, তাহলে আমরা সাজেস্ট করি লিচু ফুলের মধুটা। এটা এত কম জমে না, কিন্তু বাংলাদেশের যতগুলো মধু হয় তার মধ্যে সবচেয়ে বেশি গ্রান এবং স্বাদযুক্ত মধু হচ্ছে লিচু ফুলের। দামও বেশি এটা? না, দামটা তুলনামূলক কত না, সরিষা থেকে কিছুটা বেশি, বাট সবচেয়ে বেশি দামি হচ্ছে সুন্দরবনের মধু, তারপর কালোজিরা, তারপর মিশ্রগুলো আসে, হ্যাঁ, ধাপে ধাপে এগুলো আসে। আমরা আরেকটা বোধহয় আপনার একটা লাইভ থেকে দেখেছিলাম যে ছোট মৌমাছির মধু একটা, এটা বোধহয় অনেক কষ্ট। হ্যাঁ, ক্ষুদ্র মৌমাছির মধুটা আমরা অনলাইনে তেমন একটা বাজারজাত করি না। তার কারণ হলো, তার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে এটা বেশি বড় আকারে হয় না, বেশি আকারে হয় না, মানে অনেক আকারে হয় না। যেমন ধরেন আমি কালোজিরা ফুলের মধু চাইলাম 100 টন ম্যানেজ করতে পারবো, 100 টন ম্যানেজ করতে পারবো। বাংলাদেশে সম্ভব। বাংলাদেশে আপনার হাজার হাজার টন মধু উৎপাদিত হয় প্রতি অর্থ বছরে। অনেকে ভাবে যে ভাই এত মধু কোথায় পান, কি পান? ভাই মাঠ পর্যায়ে আপনি যাইতে হবে। যেমন এখন ডিসেম্বর মাস চলে, জানুয়ারি মাস চলে, আপনি এখন সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ ওই দিকটাতে একটু ডো মারবেন, ঘুরবেন, দেখবেন যে পাশে মৌমাছি বসা আছে, চিনির কোনো ছিটা ফোটা নেই, ওইখান থেকে মধু উৎপাদন হচ্ছে। দেন আপনি ওইখান থেকে চলে আসবে হচ্ছে আমাদের কুমিল্লা মরদনগরে, যখন সেতী সরিষা হয়, ওইখান থেকে চলে যাবে হচ্ছে আপনার, অনেকে চলে যাবে বিবারিয়া লিচু ফুলের মাঠে, বা অনেকে চলে যায় হচ্ছে আপনার মাদারীপুর, ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর যে অঞ্চল, মাদারীপুর, ফরিদপুর, শরীদপুর, ওইখানে কি হয়, পেঁয়াজ চাষ হয়, কালোজিরা চাষ হয়, ধনিয়া চাষ হয়, এবং শিমুলের অনেক গাছ থাকে, ওইখান থেকে কালোজিরা ফুলের মধুটা হয়। এই মধুটা অন্য কোনো জেলাতে হয় না। যেমন ধরেন জেলা ভিত্তিক যদি ভাগ করি, সর্বপ্রথম ধরেন এটা টাঙ্গাইল থেকে আসে, এটা আসে সিরাজগঞ্জ থেকে, সরিষাই, তারপরে আসেন এটা এই সরিষার পরে আসে ধনিয়া, মাসকালাই, খেসারি, যে মধুটা, এই মধুটা আসে আপনার গোপালগঞ্জ, তারপরে হলো আপনার শরীয়তপুর, মাদারীপুর, দক্ষিণবঙ্গ থেকে, হ্যাঁ, এই অঞ্চলটা থেকে। দেন এটা হচ্ছে পাবনা থেকে আসে। লিচু ফুলের মধু আবার 6টা ভেরিয়েন্টের মধু হয়, লিচু ফুলেরই মধু। ভাই ভালো আছেন? হ্যাঁ, এই তো ভাই, বসেন বসেন, চলেন তাহলে। ইমরুল ভাই, আশিক ভাই যেহেতু আসছে, চলেন আশিক ভাই সহ আমরা আপনাকে বাস্তব ধারণা দিয়ে আমাদের ল্যাবে চলেন, কিছু ইনস্ট্রুমেন্টও দেখাই যে আমরা কিভাবে আসলে মধুর অথেন্টিকেসিটা নির্ণয় করি বা কিভাবে টেস্ট করি, এগুলো আমরা জাস্ট আপনার একটু দেখাইলাম। চলেন আমাদের ল্যাব। ভাই ইমরুল ভাই, চলেন ভাইয়ের সাথে আজকে মধু সম্বন্ধে জানি, আসলে কত ধরনের মধু যে আমাদের এখানে আছে, আজকে ভাইয়ের কাছ থেকে সবকিছু জানবো এবং সবাই জানতে পারবে। চলেন। তো এই হচ্ছে আমাদের ল্যাব আর কি। হ্যাঁ, কুমিল্লাতে আমরা বিডিএস অনুযায়ী ভাই আসেন, গ্লাসটা লাগাই দিয়ে চেষ্টা করছি যে আপনার ধরেন যতগুলো টেস্ট না করলেই না, সেই টেস্টগুলো যেন করা যায়, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে ভেজাল মধু এবং খাঁটি মধু এখানে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, যে এখানে আমার খাঁটির কর্নারও আছে, ভেজাল সব ধরনের কর্নারগুলো আছে। এই যেমন ভাই এটা ধরছে, এটা হচ্ছে সরিষা ফুলের মধু, সরিষা ফুলের লিকুইড মধু, এটা এখন লিকুইড অবস্থায় আছে, এটা কিছুদিন পরে, হয়তো 2-3 দিন পরে এই ফর্মে চলে যাবে, এটা জমে যাবে, জমে শক্ত হয়ে যাবে। খাঁটি মধু জমবে, অনেকে বলে খাঁটি মধু জমে না, অনেকে বলে যে জমার কারণটা চিনি দেওয়া হয়ে গেছে কিনা, এই বিষয়টা অনেকে না। আপনি নরমাল একটা বিষয় হচ্ছে চিনি কখনো জমে না। মিষ্টির দোকানে আপনি গেলে দেখবেন চিনির শিরা যেমন আছে তেমন, সেটা যুগ যুগ ধরে, কারণ ও কিন্তু ওই চিনির উপরে আবার চিনি দিয়ে শিরা করতেছে, ওইটা ফেলাই দেয় না। না, আশিক ভাই যখন আসেন না, একটু আগে আমাদেরকে উনি একটা কথা বলতেছিলেন যে এই একটা মধ্যের মধ্যে প্রায় 70% চিনি থাকে, ন্যাচারালি চিনি থাকে। তার মানে কি আমরা কিন্তু চিনি খাচ্ছি এর মধ্যে, এইটা যে চিনি নাই, এটা মধুর পোকার মাধ্যমে সেটা সংরক্ষণ। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে আমি ক্লিয়ার করি, এটাতে যেটা আছে ওইটা হচ্ছে ন্যাচারালি সুগার। ওইটা আমরা যেটা চিনি বলতে ভাবি, যেটা আর্টিফিশিয়াল সুগার বা যেটা আমরা বাজারে সাদা চিনি বলি, ওই চিনি এটাতে না, ন্যাচারালি চিনি। যেমন আসেন ঘি শীতকালে জমে যায়, নারিকেল তেল জমে যায়, পাম অয়েল তেল জমে যায়, সেম খাঁটি মধু জমে যায়। এটা শুধু বাংলাদেশে না, কিন্তু এই মধু ইউরোপে হয়, সরিষা ফুলের মধু কানাডায় হয়, রাশিয়ায় হয়, ওইখানের মধুগুলো জমে, ন্যাচারালি জমবে। এবার আসেন এটা সুন্দরবনের মধু, একদম পাতলা হয়, পানির মতো পাতলা হয়, ওইটার ময়েশ্চার বেশি, হিউমিডিটি বেশির কারণে একদম এই যে পানির মতো ম্যানগ্রোভ ফরেস্টে ডলডলা পাতলা হয়। সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই আমরা সময় দেখতে পাই সুন্দরবনের মধু সম্বন্ধে বলা হয়, এই মধুটার আসলে উপকারিতা কি, এর টেস্ট ফ্লেভারটা কেমন হয়? সুন্দরবনের মধুটা আসলে বাংলাদেশে সবচেয়ে ব্যতিক্রম একটা মধু, মিরাকেল একটা মধু, কারণ ওইখানের যে ওয়েদারের যে গাছপালা, এগুলো বাংলাদেশে অন্য কোথাও নাই। চট্টগ্রামে কিছু কিছু অঞ্চলে আছে, তবে ওইখানে তেমন একটা বড় পরিসরের মধু হয় না, বাট ওইখানে ওয়েদারটা ভিন্ন, ফুলের গাছগুলো ভিন্ন, স্বাদও ভিন্ন। এই মধুর সাথে বাংলাদেশের অন্য কোনো মধুর স্বাদ মিলবে না, কারণ অন্য কোনো মধুর সাথে সুন্দরবন নাই, নদী নাই,
তেমন একটা। আর ওইখানে আর্দ্রতা বেশি, হিউমিডিটি বেশি কারণে মধুটা একটু পাতলা হয়, গাঢ় হয় না। ওটা থাকে হ্যাঁ হ্যাঁ আনার ফুলের মধু। এটা আনারস। আনারস ফুলের মধ্যে হ্যাঁ, আছে? হ্যাঁ। আনারস ফুলে কিভাবে মধু? আমরা দেখি একটা পুরো আস্তে একটা আনারস। না, আনারসের বাগানে আপনি যখন যাবেন দেখবেন যে আনারসটা যখন কুড়ি বের হয় তখন আনারসের উপরে ফুলটা থাকে, হ্যাঁ, এই ফুলটা থেকেও মধু হয়। এটা আমরা স্যাম্পল হিসেবে, আনারসের ভেরিয়েশন কিন্তু দুইটা, একটা মধুপুরি আনারস যেটা বড় হয়, আর একটা খাগড়াছড়ি আনারস, তাই না? দুইটারই আমরা ভেরিয়েশন করছি। দেখেন এটা মধুপুরি আনারসের মধ্যে, এটাও আনারসের মধ্যে। এটার উপকারিতা বা অপকারিতা মানে এটা কারা খাইতে পারবে না? এটা সবাই খেতে পারবে, ওটাতে সুক্রোজের পরিমাণ ভালো আছে, সবাই খাইতে পারবে। আর এই মধুটা বেশি হচ্ছে দুইটা স্বাদ ভিন্ন হবে, দুইটা দেখেন দুইটা রং ভিন্ন, স্বাদ ভিন্ন, কোয়ালিটিতে ভিন্ন। এবার আসেন এটা রাধুনি ফুলের মধু, যেটা আমরা রাধুনি বলতে কুমিল্লা ভাষায় যেটাকে আমরা গোয়ামরি বলি বা মৌরি বলি, সেটার মধু। আসেন এটা হচ্ছে বড়ই ফুলের মধু, যেটা আমাদের কিছুদিন আগে হয়ে গেছে, ওটা থাকুক। এটা বড়ই ফুলের মধু, বাইরের কাছে আছে এটা হচ্ছে খুদে মৌমাছির মধু, যেটা আপনাকে একটু আগে সবচেয়ে দামি যে কথা বলতেছিলাম যে এটা খুব কম উৎপাদন হয় বাংলাদেশে। আমরা যদি একটা গড় পড়তা হিসাব করি যে মোটামুটি সর্বনিম্ন কত বিক্রি করা যায় এটা বাজারে? এটা মিনিমাম বাজার দর আছে আপনার 1500 থেকে 2000 টাকা মতো, এবং বাংলাদেশে এটা খুব কম উৎপাদন হয়। ধরেন সর্বোচ্চ সব মিলে বাংলাদেশে হয়তো এটা 1 টন মতো উৎপাদন, আবার কম 500 কেজি থেকে 1 টন, 700 কেজি 1 টন এরকম। সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখি 2 কেজি 1 টাকা খাওয়া হয়। হ্যাঁ, আসলে এগুলা কি? না ওইগুলো মধু, ফার্মিং মধু। যেমন সরিষা ফুলের মধুটা বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদন হয়। আচ্ছা, আমি একটা কথা বলি, যে বললেন যে ফার্মিং মধু, আমি কিন্তু গত বছর আপনার সাথে ফার্মিং গিয়েছিলাম। এর আগ পর্যন্ত আমি ভাবতাম যে ফার্মিং মধু বলতে আমরা যেগুলো হাঁস মুরগি উৎপাদন করি ওইখানে বোধহয় মধু চিনি দিয়ে রাখে, মৌমাছিরা এটার মধুতে পরিণত করে। হ্যাঁ, কিন্তু সব দেখুন সম্পূর্ণ ভিন্ন। ফার্মিং মধু মানে কি নেশার থেকে আসছে, ন্যাচারাল থেকে আসছে। এইটা একটু যদি বলেন। হ্যাঁ, এখন আসেন দেখেন পুরো বিশ্বে, আশিক ভাই বোধহয় হ্যাঁ, বিষয়টা জানতেন একটু না। দেখেন, দেখেন। এই বিষয়টা জানার জন্য আসলে মূলত আজকে হ্যাঁ। আসলে পুরো বিশ্বে আপনার 20,000 প্রজাতির মৌমাছি আছে, তার মধ্যে এই 5 প্রজাতি থেকে মধু হয়। এটা হচ্ছে এপিস ডরসেটা, যেটা আমরা গাছের বড় বুনো মৌমাছি বলি, যেটা জংলি মৌমাছি। এটা চাষ করা যায় না, কারণ হচ্ছে এটা রানীর সাইজ আর কর্মীর সাইজ একই সাইজ, যার কারণে আমি একটু বলি আসলে মূলত দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, এখানে 5 প্রজাতির মৌমাছির বিষয়ে আমাদের কাছে জানাবেন। উনি এখানে একটি গবেষণা কেন্দ্র করেছেন, এখান থেকে যত মধু সারা দেশে যত ধরনের মধু হয় প্রায় 22টি প্রজাতির মধু ওনার কাছে আছেন। এর ভিতরে 5টি মধু সম্বন্ধে আজকে ফসল ভাই থেকে আমরা জানবো। হ্যাঁ। ভাই একটু জানাবেন। তো এটা হচ্ছে এপিস ডরসেটা বা বুনো মৌমাছি, যেটা গাছে হয়, বড় নৌকার মতো চাক হয়। হ্যাঁ, এটা হচ্ছে এপিস মেলিফেরা, যেটা আমরা পোষা মৌমাছি। এটা রানীকে আমরা বক্সের ভিতরে আটকায় রাখি এবং এটা থাকে, এবং এটা সবচেয়ে বেশি পুরো বিশ্বে মধু উৎপাদনের দিকে সবচেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম এটা। তারপরে হচ্ছে এপিস সিরেনা, এটা যেটা আমরা খুদে মৌমাছি বলি। এপিস ফ্লোরিয়া, এটাও খুদে মৌমাছি, এটা গাছের ভিতরে বাসা করে, গাছের ভিতরে ছোট ছোট খুপি করে বাসা করে থাকে। এটা ধরেন একটা ফ্রেমের একটা বক্সের ভিতরে আমরা সর্বোচ্চ 2 থেকে 3 কেজি মধু পাই। এটা হচ্ছে আপনার ধরেন 100-200 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম মধু পাই। আর এটাও এরকম 100-200 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম। এটা স্টিংলেস বি, এটার কোনো হোল নাই, এটা হোল দেয় না, বাট এই বাকি সবগুলো হোল দেয়। তুলনামূলক এটার বিষ সবচেয়ে বেশি, বাকিগুলো কম। তো এই 5টা প্রজাতির মধ্যে এই প্রজাতিটা হচ্ছে আমরা এপিস মেলিফেরা, এটা চাষ করি। আপনি যে ইমরুল ভাই যে কথাটা বললো যে চিনি খাওয়ায়, আসলে বাংলাদেশে আপনার জুন মাস থেকে ধরে নভেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু বর্ষাকাল থাকে, বর্ষার পরবর্তী সময় থাকে। এই সময়টাতে বাংলাদেশের প্রকৃতিতে কোনো ফুল থাকে না। আপনি দেখবেন শহরে গ্রামে মিষ্টির দোকানগুলোতে মৌমাছি গিয়ে ভিড় করে, ওগুলোকে কিন্তু দাওয়াত দিয়ে আনে নাই। কেন যায়? বিপদকালীন সময়ে আপনার যখন বন্যা হয় তখন কিন্তু আপনি ভাত বিরিয়ানি খাইতে পারেন না, চিরা খেয়ে থাকা লাগে, তাই না? আপৎকালীন সময়, এই আপৎকালীন সময়েও আমরা যারা খামারি আছি বা আমাদের ভাই যারা খামারি আছেন, তারা চিনি দিয়ে মৌমাছিকে বাঁচায় রাখে, তখন কোনো মধু উৎপাদন হয় না। বাংলাদেশে মধু উৎপাদন হয় ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত, আর বাকি সময়টা নার্সিং করতে হয়। তখনই চিনি হ্যাঁ। খাওয়ানো হয়। মূলত চিনি বিষয়টা ওই জায়গাটা অফ সিজনে। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ একটি বিষয় পরিষ্কার করলাম যে মৌমাছিকেও চিনি খাওয়ায়, কিন্তু সেই চিনি কিন্তু মধু উৎপাদনের জন্য নয়, সেটা হচ্ছে মৌমাছিকে আপৎকালীন সময়ে মে মাসের পরে যে বাকি সময়টা সেটিকে মৌমাছিদেরকে জীবিত রাখার জন্য চিনি ব্যবহার করা হয়। আর আমরা এই মুহূর্তে যে 5 প্রজাতির মৌমাছির আমরা বর্ণনা জানলাম এবং তাদের নেচার সম্পর্কে জানলাম। এখন আমরা ফয়সাল ভাইয়ের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, আশিক ভাই এবং আমি, যে আপনারা এই যে মধুটা যে
প্রকৃত খাঁটি কিংবা ভেজাল এটা নির্ণয় করেন, এটা কিভাবে আপনি এই ল্যাব থেকে? হ্যাঁ, আমার এই ল্যাব থেকে। এটা যদি আমাদেরকে একটু দেখাতেন। আচ্ছা, ওকে, আসেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ফয়সাল ভাইয়ের যে ল্যাব, যেখানে মধুর পরীক্ষা নিরীক্ষা করা হয়, এর বিশুদ্ধতা যাচাই করা হয়, আমরা এই সেই ল্যাবে অলরেডি চলে আসলাম। আমি এবং আশিক ভাই, আমরা দুজন দেখবো যে কিভাবে মধুর পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমরা এই ল্যাবে আমরা দেখবো, চলুন আমরা দেখি বা ফয়সাল ভাইয়ের কাছে জানি কিভাবে সেই পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো কি বলেন আশিক ভাই? এটা যেহেতু সব মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ মানে আহার বলা যায় লিকুইড, সেটা মানুষ প্রায় 99% মানুষই মধু সম্বন্ধে ধারণা করে। হ্যাঁ, ভুল ধারণা। সবাই আমরা মনে করি মধু, কেউ পানিতে জমায়, কেউ টাকার নিচে আগুন ধরায়, এই ধরনের অনেক প্রলোভনও দেখানো হয়। তা আজকে আসলে প্র্যাকটিক্যালি আমরা একটু জানবো যে অর্থাৎ আমরা এমন একটি সময় আসছি এবং এমন একটি মেসেজ মানুষকে দিতে যাচ্ছি যে আসলে কিভাবে মধুটা যাচাই করা হয়, আমরা সত্যিকার অর্থে ভালো মধুটা কিভাবে পেতে পারি বা এটা। তো চলুন তো এখানে বিডিএস অনুযায়ী মানে প্রত্যেকটা দেশের একটা স্ট্যান্ডার্ড আছে। যেমন ইন্ডিয়াতে হচ্ছে আপনার আইএস, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, কোরিয়াতে আছে কেএস, কোরিয়ান স্ট্যান্ডার্ড, ইউরোপীয় স্ট্যান্ডার্ড, অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড, যেমন বাংলাদেশে হচ্ছে বিডিএস, বাংলাদেশি স্ট্যান্ডার্ড। তো বাংলাদেশি স্ট্যান্ডার্ডে মধুকে 12টা প্যারামিটার টেস্ট করা হয়। তো কি ধরেন এখানে আমরা প্রথমে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি দেখি, মানে স্পেসিফিক গ্র্যাভিটি এটা কত আছে। তো সেম যখন আমরা, এটা হচ্ছে হাইড্রোমিটার, এটা হাইড্রোমিটার, এখানে সিলিন্ডারে আমরা মধু নিব, মধু নেওয়ার পর যখন আমরা এখানে হাইড্রোমিটারে দিব তখন এটার বের হয়ে যাবে। তো চলেন আমরা আজকে আপনাদেরকে, যেমন সরিষা ফুলের মধুটা জমে যায়, এই মধুটা দিয়েই আজকে আমরা একটা, আপনার সঙ্গত কারণে অনলাইনে আমরা মানটা বলছি না, হ্যাঁ, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ খুব লিজেন্ড, তো দেখা গেছে এটার উপরে কাজে লাগা দেওয়া শুরু করবে। বাট আপনি সাধারণত মধু তো অম্লীয় জিনিস, আমরা একটা ন্যাচারাল একটা ব্যালেন্স রাখি, যেটা অতি অম্লীয় হবে না, অতি ক্ষারীয় হবে না। এই জায়গাটাতে এসে মায়ের খাই হচ্ছে যারা ভেজালকারী তারা, কারণ তারা যখন মধু বানায় তখন পিএইচটা ব্যালেন্স করতে পারে না, পিএইচটা তাদের ব্যালেন্সে আসে না। আমি আপনাদেরকে দেখাবো ফেক মধু একটা টেস্ট করে আপনাদেরকে পিএইচটা দেখাবো। এই যে যেমন এটার পিএইচটা, অ্যাসিডিটির মানটা চলে আসতেছে, দেখেন এই যে ক্যালিব্রেশন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিকেশন। হ্যাঁ, এটা যখন ক্যালিব্রেশন হয়ে যাবে এটা ইন্ডিকেশনটা অটোমেটিক অফ হয়ে যাবে। এটা 3.25 এ আছে, এই যে 3.25। হ্যাঁ, তাপমাত্রা হচ্ছে 22.8 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এটা আছে 3.28। তো আমরা সচরাচর মধুকে 3.1 থেকে 6.1 যেটা বলি ফেললাম আপনাদেরকে, আপনারা খুব জানতে চাচ্ছিলেন। 3.1 থেকে 6.1 হলে এটা আমরা স্বাভাবিক ধরি। যখন এটা 3.1 বা 3 কম আসবে, অতি ক্ষারীয়, এটা ধরা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে এটার মিষ্টতা লেভেল, গ্লুকোজ সুক্রোজ রেশিও, এবং এটার ময়েশ্চার কত আছে, সেটা আমরা এই ক্ষেত্রে এরকম আমরা কয়টা পরীক্ষার মধ্য দিয়ে আপনার এটার মানটা? এখানে 12টা পরীক্ষা। হ্যাঁ, অর্থাৎ প্রিয় দর্শক বা আশিক ভাই, আপনি এতক্ষণ জানলেন যে আমরা কিন্তু 12টি স্তরে পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে এই মধুটা যাচ্ছেন। সুতরাং আমরা একেবারে হালকা ভাবে নিলেই হবে না যে আনলাম, কিনলাম, বাজারে দিয়ে দিলাম। অর্থাৎ খাঁটি মধু যে পাচ্ছেন আপনারা, খাঁটি মধু পাওয়ার আগে তারা কিন্তু এইরকম 12টি পরীক্ষা নিরীক্ষা করে। তো আশিক ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন একেবারে সংক্ষেপে। যদি কোনো একটা সাইনবোর্ড বা একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা নিতে পারি, চিহ্নিত করা যে এই জায়গাটা আমরা খাঁটি মধু পাচ্ছি, কোনো মানে ফেরিওয়ালা বা কোনো বাজারজাত করা এই ধরনের, তাহলে আপনি এটা সম্বন্ধে জানলে আপনি ধরতে পারবেন মধুটা কোনো রকম সমস্যা, আপনি বলতে পারবেন আপনাকে নিয়েছি এই মধুটা আসলে তেমন ভালো হয় নাই। তো এই বিষয়টা আমার মনে হয় যে যাচাই বাছাই করে। এবার এই ক্ষেত্রে আমি আশিক ভাইয়ের সূত্র ধরে বলেছি, আপনি বেশিরভাগ অনলাইনে বিক্রি করেন, আর রাজশাহীর এক ভদ্রলোক অনলাইনে নিলেন সচেতন, আপনার মধুটা তার সন্দেহ হলো, সে তিনি বিএসটিতে দিলেন, সেক্ষেত্রে আপনি কতটা চ্যালেঞ্জ নেবেন? আমি 100% শতভাগ চ্যালেঞ্জ দেবো। কারণ কি, বাংলাদেশের মুষ্টিময় মানুষ, ধরেন আমরা বলি যে আপনার 70 থেকে 80% মানুষ মধু সম্পর্কে এখনো অসচেতন। আপনি যখন আমরা তো কোয়ালিটি এনশিওর করে দিই, কিন্তু নেওয়ার পরে বলে, নিজে খেয়ে বলে ভাই আমার কাছে মনে হচ্ছে এটা ভেজাল, তখন আমরাই সাজেস্ট করি ভাই আপনি আমাদের ল্যাবে চলে আসতে পারেন কুমিল্লাতে, বা আপনি বাংলাদেশের যে কোনো ল্যাবে যাবেন, বিডিএস অনুযায়ী টেস্ট করার পরে আপনি অথরাইজড রেজাল্ট দিবেন। কারণ কি, আমি তো জানি যখন এটা বিডিএস অনুযায়ী টেস্ট করবে আমারটা ফেল করবে না, আর উনি তো ওনার মন থেকে বলতেছে, মনের অভিলাষ তো আসলে কোনো বাস্তবতা হয় না। যেমন মধুর আমরা বিভিন্ন ধরনের টেস্ট দেখলাম, আসলে আমরা
এক জাতের মধু খেয়ে বলা মুশকিল যে হ্যাঁ, আসলে এবং scent, এটা হ্যাঁ। এরকম প্রত্যেকটা আপনার প্রত্যেকটা মধুর স্বাদ ঘ্রাণ পুলের আলাদা হবে। যেমন আমরা 3 জনই এখানে পুরুষ এবং ক্যামেরাম্যান এগুলো আছে 4 জনই পুরুষ, বাট 4 জনের আচার আচরণ চাল চলন রক্তের গ্রুপ ক্রিয়েটিনিন বলেন যত যা কিছু বলেন এক্স রিপোর্ট সব আলাদা আলাদা না, সেম প্রত্যেকটা মধুর স্বাদ ঘ্রাণ আলাদা। আমি যদি আপনাদেরকে একটু পরখ করে দেখেন, এটা সরিষা ফুলের মধ্যে, আজকে একটু দেখেন, একটু খান, সরিষা ফুলের মধ্যে অল্প একটু দিয়ে দেখেন, স্বাদটা বুঝতে পারবেন। হ্যাঁ ইমরুল ভাই একটু নেন, বিসমিল্লাহ। হ্যাঁ নেন, দেখেন এই মধুর স্বাদটা দেখেন, নতুন মধু, আমি মনে হচ্ছে যে সরিষাই খাচ্ছি, হ্যাঁ। একটু মধু। এটা কড়া ঘ্রাণ। এবার আসেন লিচু ফুলের মধু যদি আপনাদেরকে দেই, হ্যাঁ হ্যাঁ, এটা একজন মানুষ তো একটা মধু নিয়ে খেয়ে বুঝতে পারবে না যে কোনটার পার্থক্য। না, হ্যাঁ ভেরিয়েশন আছে, স্বাদে কালারে গন্ধে ভেরিয়েশন আছে, দেখেন স্বাদ ভেরিয়েশন আছে। ভিন্ন, হ্যাঁ। হ্যাঁ অথচ দুইটাই মধু দুইটাই দুইটাই মধু দুইটাই খাঁটি। এবার আসেন আমি যদি আপনাদেরকে একটা এবার সিজন ওয়াইজ খাওয়াচ্ছি, ধনিয়া ফুলের মতো একটু খাওয়াই দেখেন, এটা স্বাদ কোনো ভিন্ন। সময় খাওয়া হয় নাই, হ্যাঁ, জানা হয় নাই। এটা স্বাদ ভিন্ন। ধনিয়া ফুলটা বোধহয় এই প্রথম খাচ্ছে। হ্যাঁ এটা স্বাদও ভিন্ন দেখেন। একেবারেই হ্যাঁ স্বাদ এটা ভিন্ন। পুরোই ধনিয়ার ফুলের গন্ধ। হ্যাঁ। কিন্তু ফ্লেভার গুলোতে কিন্তু একটা মানে খাওয়ার রুচির মতো একটা ইয়ে আছে। এবার আসেন কালোজিরা ফুলের মতোটা দেখাই আমি এখান থেকে। তাহলে কি আমরা অনলাইন মানেই সব খাঁটি? অনলাইন অনেকে ভাবে যে অনলাইন মানেই সব ভেজাল, না, অনলাইনে আপনার এখনো অথেন্টিক সোর্স আছে, আপনি খুঁজে নিতে হবে বিশ্বস্ত। মানে অনলাইন মানে সব খাঁটি এটাও ভাবা না, না, শুধু আবার না। অনলাইন মানে খারাপ এটাও ভাবা যাবে না, না। এটাও একটু ভাবা কাছ যাবে থেকে না। দেখান। হ্যাঁ, প্রিয় দর্শক আপনারা এই যে মধুটা দেখতে পাচ্ছেন যে এটা এটা কিসের মধু দিলেন? কালোজিরা ফুলের মতো। এই যে কালো জিরা ফুলের মধ্যে দেখেন একেবারে দেখতে কালো এবং আমরা এর ঘ্রাণটাও পাচ্ছি কিন্তু একেবারে কালো জিরার মতো। আচ্ছা খুব সুন্দর, এটা আসলে আপনার আগ্রহ জানার আগ্রহটা খুব চমৎকার। এটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে যারা আমরা অনলাইন অফলাইন মধু ব্যবসায়ীরা আছি তাদের একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে মৌমাছি ও মধু। তো এটাতে আমরা প্রতি বছর একটা সম্মেলন করে থাকি, ন্যাশনাল কাউন্সিল বলে, এটা আমাদের সমগ্র বাংলাদেশের মৌ গবেষক, বণিক, ক্রেতা, মৌচাষী, ভোক্তা এবং বিভিন্ন গবেষক যারা আছেন তারা সবাই আসেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডিন, হ্যাঁ দায়িত্বপ্রাপ্তরা আসেন, বিএসটি অফিসিয়ালসরা আসেন, বিভিন্ন খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে অফিসাররা আসেন। তো এইগুলোতে আমি আসলে বিভিন্ন সম্মেলনে গিয়েছি, এইগুলো সম্মেলনের কেস, এটা একটা ক্রেজ, হ্যাঁ তারপরে হচ্ছে যে এটা আরেকটা ক্রেজ, এটা আরেকটা ক্রেজ, তো তদরূপী ওইটা আরেকটা ক্রেজ। তারপরে হচ্ছে আমরা এটার পাশাপাশি হচ্ছে যে আমরা বিবিএইচটিএ, হ্যাঁ বাংলাদেশ বি কিপার্স অ্যান্ড হানি ট্রেডার্স নামে একটা অ্যাসোসিয়েশন করেছি আর কি, সেই অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার আমি, এবং এটা সেটারই একটা ক্রেস্ট। হ্যাঁ তো এরকম বিভিন্ন মধু সংক্রান্ত বিষয়গুলোর বিভিন্ন ক্রেস্ট বা যখনই আমি অংশগ্রহণ করি তারা সম্মানসূচক বিভিন্ন ক্রেস্ট দিয়ে থাকে। তো এগুলো এখানে জাস্ট আরো অনেক আছে, এগুলো জাস্ট সিম্পল আকারে এখানে 4-5টা দেখে দিই। তো আশিক ভাই, এতক্ষণ তো আমরা মধুর গুণগত মান, মধুর বিভিন্ন ধরন, মৌমাছির প্রকৃতির ধরন অনেক কিছু জানলাম। তো এবার এই যে ওনার এই যে আমরা তো নিশ্চিত হলাম যে মোটামুটি এইখান থেকে একটা খাঁটি মধু পাওয়া যায়, তো মধুটা কিভাবে মানুষ সেই রাজশাহী, দিনাজপুর, রংপুরের মানুষ পাবে এটা বোধহয় উনিই বলুক নাকি? ভাই একটু জানান তাহলে কিভাবে এখানে অপশন দুইটা আছে। প্রথমত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে 01720694476 এই নম্বর, আর 01676646703। আমাদের এই দুইটা বিজনেস হোয়াটসঅ্যাপ, এই দুইটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও পারবে, বা আমাদের যে পেজ আছে পেজের মেসেজ অপশনে গিয়েও পারবে, বা আমাদের ওয়েবসাইট www.neorganicbd.com neorganicbd.com এ গিয়ে আপনি আপনার যে প্রোডাক্ট আপনার প্রয়োজন, মধু, ঘি, সরিষা তেল কি চাচ্ছেন ওইখানে গিয়ে অর্ডার করলে আমাদের প্রতিনিধি ফোন দিয়ে এটা কনফার্ম করে দিতে পারবেন। তবে আমি প্রেফার করবো সবচেয়ে বেশি সহজ হচ্ছে হোয়াটসঅ্যাপেই মেসেজ করার। হোয়াটসঅ্যাপটা এখন সবার অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপে যার সাথে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আপনার কি নিড সেই অনুযায়ী আমরা। আচ্ছা একটা বিষয়, এখানে কি ভিডিও কলে মানে অনেকে তো মানে বিশ্বস্ততা আসে না, পেজ পরিবর্তন হয়, ফেক আইডি হয়, এভাবে আপনাদের ভেরিফাই, আপনার কাছ থেকে যে পাচ্ছে সে কিভাবে মানে পাবে, শিওর হবে ওনার ভেরিফাইড পেজ? এখানে চমৎকার একটা প্রশ্ন, দেখা যাবে কিনা আমি জানি না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ব্র্যান্ডিং থাকে অথেন্টিক। এই ক্যাপের মধ্যে নিউ অর্গানিক আছে, ইভেন এই বোতলটা ফুড গ্রেড, এই বোতলের এখানেও নিউ অর্গানিক খোদাই করে লেখা আছে, এখানে হানি আছে। আপনি যখন আমাদের মধুটা অথেন্টিক হবে কিনা সেটা বোতলের গায়ে, বাংলাদেশে আর কোনো কোম্পানিতে বোতলের গায়ে নিউ অর্গানিক লেখা নাই যেটা আমাদের, এবং ক্যাপের মধ্যেও নিউ অর্গানিক লেখা নাই। এটা অন্য কেউ যারা কপি করবে এটা করার সুযোগ নাই প্রথমত।
আর দ্বিতীয়ত যেটা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ, এটা ভেরিফাইড, ওটাতে মেসেজ করতে পারেন। তারপরে যদি কিছু সন্দেহ হয় যে আমার সাথে কথা বলবে, আমি অলওয়েজ ফ্রি আছি। আমার সাথে অফিস টাইম, হ্যাঁ, সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো সমস্যা অডিও কল ভিডিও কলে আমার সাথে কথা বলে নিতে পারবেন। এই যে ইমরুল ভাই আসতেছিল, তো ইমরুল ভাই আসার মুহূর্তে আমি একটা জিনিস আপনাদের দেখাইতাম। বলতো এখানে একজন আমাদের অফিসের এমপ্লয়ি আমাদেরকে পাঠাইছে যে একজন কর্নেল সাহেব আমার সাথে কথা বলতে চায়, হ্যাঁ, ঢাকা। মানে উনি আমার সাথে কথা বলে উনি এনশিওর হয়ে যেটা আমি দেন আমার কাছ থেকে রিপোর্টটা কনফার্ম করতে চাই। আমি যখন কথা বলতেছিলাম তখন ইমরুল ভাই ঢুকতেছিল। তো তাহলে আমরা কথা যেহেতু শুরু করেছি এবং কথা থামিয়ে দিই। তো প্রিয় দর্শক, আমরা তো এতক্ষণ বুঝলাম যে এখানকার মধুর সম্পর্কে এবং মধুটা কিভাবে পাওয়া যাবে সেটাও জানলাম। তো আপনারা ঠিক এই প্রক্রিয়াটি অবলম্বন করে এখান থেকে আমরা খাঁটি মধু নিতে পারবেন। তো সবাই আমরা আশা করবো যে আপনারা খাঁটি মধু এই নিউ অর্গানিক বিডি থেকে সংগ্রহ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।